হ্যালো বন্ধুরা, আমি প্রদ্যুৎ, আমি মৈত্রী। তোমাদেরকে গোয়া পর্বের প্রথম পর্বে বলেছিলাম যে তোমাদেরকে খরচের একটা হিসাব আমি বলে দেবো যে কত খরচে তোমরা গোয়াতে ঘুরে আসতে পারবে। এখন দেখো, তোমাদের সঙ্গে আমার মতামত হয়তো নাও মিলতে পারে বা আমার সঙ্গে তোমাদের মতামত হয়তো নাও মিলতে পারে, কারণ আমরা দুজনে মেনলি যেটা টার্গেট করি সেটা হচ্ছে ঘুরবো ভালো, খাওয়া দাওয়াটা অতটা লাক্সারিয়াস করতে হবে বা হোটেলটা অত লাক্সারিয়াস করতে হবে সেটা আমাদের কখনোই প্রেফারেন্সে থাকে না। মাথা গোঁজার একটা ঠাঁই হলেই হয়, আর সেই সঙ্গে কম খরচের মধ্যে আমরা চেষ্টা করি যাতে ঘুরে আসতে পারি। আমরা কাপেল দুজন ঘুরে এলাম গোয়া থেকে। অক্টোবরের 4 তারিখে রাত্রিরে আমরা বেরিয়েছিলাম আর বাড়ি ফিরেছি হচ্ছে 12 তারিখে। 12 তারিখ হয়ে গেছে, 11 তারিখ আগে মাঝরাত 2টো, 2:30, 3টের সময় বাড়ি ফিরেছি। তো আমাদের খরচা পড়েছে কাপেল 14,000 টাকা। তার থেকে কিছু বেশি কেন বললাম, তার কারণ হচ্ছে আমি সেটা বাকি ভিডিওর মধ্যে সেটা আমি পরিষ্কার করে বলে দেবো যে কোথায় কি খরচা হতে পারে। যারা আমাদের মতন বাজেট ট্যুর করতে চান তারা আমাদের ভিডিওটা দেখে আশা করি উপকৃত হবেন, এবং এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমরা যেভাবে 3.5 দিন গোয়ায় চষে দিয়েছি, হয়তো এরকম খুব কম জনেই ওরকম গোয়ায় চষে দেয়। এবার যারা ভাবছেন যে গোয়ায় যাব, একটু রিল্যাক্স করব, একটু আরাম করে ঘুরবো, তারা কিছু জায়গা স্কিপ করতে পারে, অথবা এটাও হতে পারে যে তারা আরও দিন সংখ্যা বাড়াতে পারে। সেক্ষেত্রে আমাদের বাজেটের সঙ্গে তাদের বাজেট মিলবে না। ওই যে বললাম, যারা ভাববেন যে রিল্যাক্স করব তাদের সঙ্গে কিন্তু আমাদের এই ট্যুর কিন্তু মিলবে না। যারা ভাবছেন যে ভালো করে ঘুরবো, যেখানে গেছেন ভালো করে সেই জায়গাটাকে এক্সপ্লোর করব কম দিনের মধ্যে, তাহলে আমাদের ভিডিওতে তাহলে বেশি উপকার। এটাই কিন্তু বলবো যে ঘোরা কিন্তু সম্ভব, 3.5 দিনের মধ্যে গোটা গোয়া কিন্তু ঘুরে ফেলা সম্ভব। এটা কিন্তু আমি বলতে পারি, কারণ আমরা নিজেরাই ঘুরে এসেছি। তাহলে শুরু করি আজকের ভিডিওটা। প্রথমে বলি, ট্রেনের টিকিট যেহেতু 2 মাস আগে দেয়, আমরা ঠিক 2 মাস আগে যে ডেটে টিকিট দেয় সকাল 8টার সময় সেই ডেটেই টিকিট বুক করেছিলাম। তার কারণ হচ্ছে কলকাতা থেকে কিন্তু মাত্র একটাই ট্রেন যায় শালিমার থেকে অমরাবতী এক্সপ্রেস, রাত্রি 11টা 15 ছাড়ে, যেটা আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে উঠেছিলাম। এই ট্রেনটা প্রায় 40 ঘন্টা যাত্রাপথ অতিক্রম করে মাঠগাঁও জংশন যায় গোয়া। তারপরে স্টেশন হচ্ছে ভাস্কো ডা গামা। কেউ মাঠগাঁওতে নামতে পারে, কেউ ভাস্কো ডা গামায়ও নামতে পারে। আমরা কিন্তু মাঠগাঁও জংশনে নেমেছিলাম, কারণ মাঠগাঁও থেকে ভাস্কো ডা গামা যেহেতু পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেনটা যায়, ফলে যেতে কিন্তু অনেক সময় নেয়। 1 ঘন্টা, খুব বেশি কিলোমিটার না, হয়তো 20-25 কিলোমিটার যেতে 1-1.5 ঘন্টা আরও সময় নিয়ে নেবে। তার জন্য আমরা কিন্তু মাঠগাঁও স্টেশনে নেমেছিলাম। তার আরও কারণ আছে, মাঠগাঁও স্টেশনে নামার আরও কারণ আছে, সেটা আমি ইন ডিটেলসে বলছি। এবারে বলি যে 40 ঘন্টার যাত্রাপথে স্লিপারে কি যাওয়া সম্ভব? অনেকেই বলেন যে স্লিপারে সম্ভব না, বাথরুমটা ভালো থাকে না, বা আরও অনেক কারণ দেখান। তো বলবো, যদি অ্যাফোর্ড করতে পারেন এসিতে যাবেন সে ঠিক আছে, তবে এমন না যে স্লিপারে অসম্ভব, কারণ আমরা নিজেরাই স্লিপারে গেছি। আমি এটাই বলতে চাইছিলাম যে আমরা কিন্তু স্লিপারে গেছি, কোনো অসুবিধা হয়নি। যখন আমরা টিকিট কাটার পর গোয়া যাব, তখন অনেকেই আমাদেরকে মানে জিজ্ঞেস করে বা বলে 40 ঘন্টা করে যাবি। হ্যাঁ, 40 ঘন্টা স্লিপারে এসি ছাড়া যাওয়া যায় নাকি? শুধু আমরা নয়, অনেক লোক এভাবে যাচ্ছে। স্লিপারে সিট কিন্তু খালি থাকে না, একটাও সিট খালি ছিল না। উপরন্তু প্রচুর জন যারা ওয়েটিং এর টিকিট কেটেছিল, ওয়েটিং হয়েছে, পায়নি, তারা কিন্তু টিটিকে 1000 টাকা বা 1100 টাকা দিয়ে তারা কিন্তু ওই ট্রেনে সিট পায়নি, মাটিতে কিছু বিছিয়ে হলেও কিন্তু তারা চলে যাচ্ছে। সুতরাং আমি সেটা বলছি না যে সিট না পেলে মাটিতে বিছিয়ে চলে যাবেন, সেটা আমি বলছি না। আমরা যেভাবে ঘুরেছি আমি শুধু সেটাই বলতে চাইছি। প্রসঙ্গ আছে বাথরুমে, যে ট্রেনের বাথরুম 40 ঘন্টা নোংরা হবে। আমি সিম্পল একটা জিনিস আমি বুঝি, নোংরাটা কিন্তু এসি বা নন এসি বলে কিন্তু হয় না, নোংরাটা হয় কিন্তু প্যাসেঞ্জারদের জন্য। বা অনেক সময় জল ঠিক মতন থাকে না, বা হয়তো ফ্লাশ খারাপ থাকতে পারে প্যাসেঞ্জারদের জন্য। এবার প্যাসেঞ্জাররা যারা নোংরা করবে তারা এসিতেও নোংরা করবে, তারা কিন্তু স্লিপারেও নোংরা করতে পারে। তাহলে নোংরা হওয়ার কারণ হচ্ছে কিন্তু দুটোই, যে এসিতে গেলেই সবসময় যে পরিষ্কার পরিচ্ছন্ন আমি বাথরুম পাবো এমনটা নয়। এবারে বলি, স্লিপারে এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, কিন্তু প্রচুর খাবার দাবার ওঠে। আরেকটা বিষয় যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, এসিতে
যেমনি হয়তো নিশ্চয়ই টয়লেট পরিষ্কার হয়, নন এসিতেও কিন্তু সারাক্ষণ ক্লিনিংয়ের স্টাফ রয়েছে, যারা কিন্তু আমাদের সিটের তলাগুলো, পায়ের জায়গাগুলোতে ফিনাইল দিচ্ছে, বাথরুমে ফিনাইল দিচ্ছে, জল দিচ্ছে। তারা কিন্তু তাদেরকে আপনি সব সময়তেই ট্রেনের মধ্যেই আপনার চোখের সামনেতেই কিন্তু তাদেরকে দেখতে পাবেন, মানে তারা কিন্তু কাজ করছে। সুতরাং টয়লেট কিন্তু নোংরা আপনি পাবেন না, বা আপনারা কিন্তু টয়লেট নোংরা পাবেন না। তাই যারা বাজেট ট্যুর করতে চাইছেন, নিশ্চিন্তে 800 টাকা দিয়ে স্লিপারের টিকিট কেটে আপনারা চলে যেতে পারেন। যেহেতু আমি কাপেলের হিসাব দিচ্ছি, ফলে 800 1600 করে যাতায়াত, 3200 টাকা কিন্তু খরচা হয়। ওই যে বললাম একটাই ট্রেন, অমরাবতী এক্সপ্রেস। নেক্সট হচ্ছে হোটেল। হোটেল কিন্তু নন এসি হোটেল নিয়েছিলাম, আমাদের পড়েছিল 1200 টাকা করে। হোটেল মির প্যালেস, কালাঙ্গুটে বিচের একদম স্ট্রেট, মানে যেখানে সোজা গেলে, হোটেল থেকে বেরিয়ে আমার সোজা গেলেই কালাঙ্গুটে বিচ, হেঁটে 2 মিনিট। এইবারে যেটা বলবো সেটা হচ্ছে হোটেল এসি নেবেন না নন এসি নেবেন। বেশিরভাগ হোটেলই কিন্তু এসি থাকে, নন এসি পেলে নন এসি নিয়ে নিন, কম পয়সায়, কোনো অসুবিধা নেই তাতে। এসি মোটামুটি 1500 থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে। এসি 1500 থেকে স্টার্টিং হচ্ছে। এবার তার একটা ব্যাপার হচ্ছে কোন টাইমে আপনি যাচ্ছেন। আমরা গেলাম অক্টোবর মাসে, অক্টোবরের মাঝামাঝি থেকে কিন্তু শুরু হয় হচ্ছে সিজনটা, ফলে যদি তার আগে যাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো, তাহলে কিন্তু সব কিছুর খরচটা কিন্তু অনেকটা কম পড়ে। আর এই সময় আমরা গেলাম দুপুরের দিকটায় রোদ্দুর থাকলেও, মনোরম মোটামুটি ওয়েদার ছিল, দুপুরের দিকটা রোদ্দুর থাকলেও রাত্রিবেলায় কিন্তু অনেক সময় ফ্যান অফ করে দিতে হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগে, ফ্যানের হাওয়া নেওয়া যাচ্ছে, ফ্যানের হাওয়াও নেওয়া যাচ্ছে না। তাহলে এসির কি আমার দরকার ছিল? দরকার ছিল না। এবারে বলি হোটেল। অনেকে ভাবেন যে হোটেল হয়তো সুইমিং পুল হতে হবে, লাক্সারিয়াস হোটেল হতে হবে। অবশ্যই যাদের যেটা পছন্দ, কিন্তু আমাদের যেটা পছন্দ, আমরা যেটা বলবো, লোকেশনটা যেন ঠিকঠাক জায়গায় হয়, যেখান থেকে আমি যে জায়গাগুলোতে আমি বারে বারে যাব সেগুলো যেন আমি অনায়াসে যেতে পারি। যেমনি বিচ যেতে গেলে আমাদের পার্কিং দিতে হচ্ছিল না, হ্যাঁ, চান করতে যাচ্ছি, বিচে যাচ্ছি, আমাদের কিন্তু কোনো পার্কিং চার্জ দিতে হচ্ছে না। কিন্তু যদি আমি দূরে থাকতাম তাহলে আমাদের পার্কিং চার্জ দিতে তো গাড়ি নিয়ে গেলে। বাগা টিটোস লেনও আমরা হেঁটেই, বাগা বা টিটোস লেনও কিন্তু আমরা হেঁটে গিয়েছিলাম। এখন লাক্সারিয়াস হোটেল যাদের ইচ্ছা হবে তারা নেবে, কিন্তু আমার কথা হচ্ছে আমি সারাদিন ঘুরবো, কারণ আমি ঘুরতে গেছি। আমাদের মোটিভেশন, আমরা যেটা প্ল্যান করি বা আমরা যেটা ভাবি, আমরা কিন্তু সেটাই শেয়ার করছি, যে আমরা সারাদিন ঘুরবো, ঘোরার পর রাত্রিরে এসে শোবো, চোখ বন্ধ করবো, কোন হোটেলে শুয়ে আছি, কি শুয়ে আছি সেটা আমরা বুঝতেও পারি না, বা আমরা দেখতেও পাই না। চোখটা বন্ধ করলাম, ঘুমিয়ে পড়লাম, সকালবেলা উঠলাম, আবার ঘুরতে বেরিয়ে গেলাম। ফলে হোটেল নিয়ে আমাদের কোনো ফ্যাসিনেশন নেই যে হোটেল ভালো হতে হবে, বরঞ্চ কম পয়সায় ঠিকঠাক লোকেশনে আমরা যে হোটেলটা পাবো আমরা সেটাই করে নিই। তো এক্ষেত্রে কিন্তু আমরা হোটেল মির প্যালেস করেছিলাম, মাত্র 1200 টাকা করে দিয়ে, কিন্তু একদম খুব সুন্দর প্রপার লোকেশনে, একদম কালাঙ্গুটে বিচের কাছে। এবারে আমরা আরেকটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে একটা ট্রেনের যেদিন টিকিট কাটলাম, ফেরার টিকিট কাটলাম, সেদিনকে কিন্তু একটা রিটায়ারিং রুম বুক করে নিলাম মাঠগাঁও জংশন স্টেশনের মধ্যে। সেই রিটায়ারিং রুমটাই কিন্তু আমরা 9 ঘন্টার জন্য বুকিং করেছিলাম। ওখানে 12 ঘন্টা, 24 ঘন্টা, 6 ঘন্টা এরকমভাবে রয়েছে। 9 ঘন্টার জন্য বুকিং করেছিলাম, রাত্রি 9টা থেকে সকাল 6টা পর্যন্ত। আমাদের খরচ পড়েছিল 1032 টাকা। পরে আসছি যে কেন বুকিং করেছিলাম বা রিটায়ারিং রুমে কেন থাকবো ভাবলাম। এবারে ট্রেন আমাদের চলে গেলাম মাঠগাঁও জংশনে। ট্রেনে খাওয়া দাওয়ার কথাটা বলে দিই, আমরা বাড়ি থেকে চিড়ে, মুড়ি, ছাতু এসব নিয়ে গেছিলাম এবং ট্রেনে সেগুলোই খেয়েছিলাম। কারণ ট্রেনেতে যারা খাবার কিনে খাচ্ছে বা রেলের লোকজন উঠছে, যে খাবার দিচ্ছে, খেয়ে কিন্তু কেউই সন্তুষ্ট নয়, টাকা দিয়ে থাকছে না, সবারই বলছে পেটের প্রবলেম লাগছে, ভালো লাগছে না, টেস্টটা ভালো লাগছে না। বাট কাউকেই কিন্তু আমি শুনিনি যে খেয়ে বললো যে না খাবারটা খুব ভালো লাগলো। ওই খেতে হয় খাচ্ছি, তাহলে যদি খেতে হয় খাচ্ছি, তাহলে আমি বাড়ি থেকে চিড়ে, মুড়ি, ছাতু নিয়ে যাব। তার কারণ হচ্ছে সাফিসিয়েন্ট নিয়ে যাব, তার কারণ হচ্ছে ওগুলো খেলে আমার শরীর খারাপের সম্ভাবনাটাও থাকবে না, কারণ যেহেতু বাইরের খাবার খেলেই শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আমরা কিনে খেয়েছি, সুতরাং আমরা খুব কম কিনে খেয়েছি। চিড়ে, মুড়ি, ছাতু, বিস্কুট এইসব ছিল। জল টল টুকটাক কিনতে হয়েছে ট্রেনের মধ্যে থেকে। আর কোনো স্টেশনে দাঁড়ালে সেখান থেকেও জল আমরা ভরে নিয়েছি বা কিনেও নেওয়া যেতে পারে, ওটা কোনো ব্যাপার না। জলের দাম অ্যাজ ইট ইজ নর্মাল 20 টাকা বোতল, যে বড় বোতলগুলো হয় 20 টাকা বোতল। এটা গেল ট্রেনের খাবার দাবারের কথা। এরপরে আমরা যখন পৌঁছে গেলাম, পৌঁছে যাওয়ার আগেই আমরা মোটামুটি কুলেম স্টেশনের পরে দুধসাগর, সেখান থেকে আমরা দুধসাগর ওয়াটারফলসটা, যেহেতু আমরা যাব না, ফলে ট্রেন থেকেই কিন্তু দুধসাগর ওয়াটারফলসটা কিন্তু আমরা দেখে নিলাম। ভালোভাবেই ট্রেন থেকে কিন্তু দেখে নেওয়া যায়।
40 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে দুপুর 2:20 নামানোর কথা ছিল, কিন্তু সেটা গিয়ে আমাদের নামানো বিকেল 4:30 নাগাদ। বেরোতেই অটোওয়ালা গাড়িওয়ালারা সব ঘিরে ধরলো, কোথায় যাবেন 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 চলুন চলুন। তো তার মধ্যে থেকেই একটি ছেলে এলো এবং বললো স্কুটি রেন্ট লাগবে। তা আমরা স্কুটি রেন্টের যেহেতু প্ল্যানিংই ছিল, আমরা স্কুটি রেন্ট করে নিলাম। স্কুটি রেন্টটা আমাদের নিল কত করে? 400 রুপিস, মানে 400 রুপিস। ওরা কিন্তু 500 টাকা 600 টাকা চাইছিল, কিন্তু দরদাম করে নিতে হবে। আমরা 4 দিনের জন্য আমরা নিলাম হচ্ছে 1600 টাকা। 1600 টাকা। এই 1600 টাকার মধ্যে তারপরে ও কিন্তু আরো 6G দিয়েছিল। অ্যাক্টিভা 6G নিলাম, হয়তো 5G বা তার কম নিলে হয়তো কমও হতে পারে, এটা একটু দরদাম করে নিতে হবে। এবারে ওদেরকে দিতে হয় যে 1600 টাকা তো দিলাম, তার সঙ্গে আরো 1000 টাকা ডিপোজিট মানি, তার সঙ্গে একটা আই কার্ড দিতে হবে, জমা রাখবে, সেটা কিন্তু রেখে দেবে অরিজিনাল। ড্রাইভিং লাইসেন্স থাকবে, আর ড্রাইভিং লাইসেন্সের একটা ছবি ওদেরকে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে। ড্রাইভিং লাইসেন্সটা ওরা দেখে নেবে, যে না থাকলে কিন্তু কাউকে গাড়ি দেওয়া হয় না। সাথে একটা হেলমেট দেবে। এবারে আমরা ওখান থেকে একটা স্কুটি কিন্তু রেন্ট করে নিলাম দরদাম করে। এবার একটা কথা বলি, আমাদের রিটায়ারিং রুমটা বুকিং ছিল রাত্রি 9টার সময়, তাই আমরা চাইছিলাম যে স্কুটিটা আমরা রাত্রি 9টার সময় ফেরত দেবো। কিন্তু প্রথমে আমাদের বললো না, সন্ধ্যে 6টায় ফেরত দিতে হবে। তারপরে বলছে যে না, অনেক দর কষাকষির পর অনেকক্ষণ কথা বলার পর 7টা, সেখান থেকে আমরা করলাম 8টা। যেহেতু আমরা নিয়েছিলাম লেটে, আমরা বিকেলের দিকে হ্যাঁ, সেই জন্য ওরা একটু বলেছিল যে ঠিক আছে 8টা অবধি করতে পারি। আর তারপরে কি হচ্ছে, যদি 1 ঘন্টা বেশি হয়ে যায় পার আওয়ার পিছু 100 টাকা করে। না, 8টা বেজে গেলে ও আরো 100 টাকা নেবে আর কি। না, তারপরে পার আওয়ার পিছু, মানে 8টা থেকে 9টা যদি 9টা হয়ে যায় সেক্ষেত্রে আবার 200 টাকা হয়ে যাবে, এরকম ব্যাপারটা বললো। তাদের ক্ষেত্রে এই পলিসিটা ছিল। অনেকের ক্ষেত্রে আবার কি হয় যে হয়তো 1 দিনের টাকা নিয়ে নেবে, আর মানে এই টাইমটা এগুলো কিন্তু আপনারা ভালো করে কথা বলে নেবেন। অনেকেই কিন্তু আবার কি বলে যে টাইমটা ওভার হয়ে গেলে কিন্তু 1 দিনের টাকা পুরো ধরে নেবে। স্কুটি নিলাম, স্কুটিতে তেল ভরে নিলাম, 450 টাকা তেল ভরলাম, ট্যাঙ্কি ফুল হয়ে গেল। করে আমরা সোজা চলে গেলাম কালাঙ্গুটে বিচে। কালাঙ্গুটে বিচের ডিস্টেন্স ছিল প্রায় 50 কিলোমিটার মতন মাঠগাঁও স্টেশন থেকে। কালাঙ্গুটে বিচে চলে গেলাম, হোটেলে একটুখানি রেস্ট নিলাম। যেহেতু ট্রেনে তো সারাক্ষণ শুয়ে বসেই আছি, সুতরাং রেস্টের আর অতটা প্রয়োজন নেই। এবার যে 50 কিলোমিটার স্কুটিতে গেলাম, এত সুন্দর রাস্তা যে জার্নি বলে মনেই হলো না। 1 ঘন্টার মধ্যেই মনে হলো যেন হুশ করে গিয়ে পৌঁছে গেলাম। আর সেই সঙ্গে তো রাস্তাঘাট বা প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছে গোয়ায়। পৌঁছানোর পর এবারে আমরা সন্ধ্যেবেলা একটু ঘুমিয়ে নিয়ে ঠিক করে কালাঙ্গুটে বিচে যাব। সামনেই বিচে চলে গেলাম। বিচে কিন্তু বিভিন্ন বিচ স্ন্যাক্স আছে, সেখানে খাওয়া দাওয়া করলে খরচা বেশি, আমরা সেখানে খাওয়া দাওয়া করিনি। এগুলো কিন্তু আপনারা যদি কেউ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাজেটে এক্সট্রা যাবে, এটা আমি কিন্তু সেই বাজেটটা ধরছি না। কালাঙ্গুটে বিচে ওখানে বিভিন্ন যে স্ন্যাক্সগুলো রয়েছে তার মধ্যে লাউড মিউজিক ডিজে বাজে। সেই ডিজেতে কিন্তু আপনারা ইচ্ছা করলে ফ্রিতেই গিয়ে নাচতে পারবেন রাত্রি 10টা পর্যন্ত। ফ্রিতেই গিয়ে কিন্তু আপনারা দেখবেন সবাই নাচানাচি করছে, আপনারাও গিয়ে কিন্তু নাচতে পারেন রাত্রি 10টা পর্যন্ত। এই আনন্দটা নিতে পারেন। এবং বিচ ধরেই কিন্তু ডান দিকে তাকালেই দেখা যায় বাগা বিচের আলোগুলো জ্বলছে। ঠিক বিচ স্ন্যাক্সে এগুলো যেমন আলো টালো দিয়ে ঝলমলে সাজানো, ঠিক বাগা বিচেও কিন্তু সাজানো, ফলে বাগা বিচেও কিন্তু ইজিলি চলে যাওয়া যায়। এরপর বাগা বিচের পাশে হচ্ছে টিটোস লেন। আমরা সেখানে একটা নাইট ক্লাবে ঢুকেছিলাম, 500 টাকা সেখানে আমাদের এন্ট্রি ফ্রি নিয়েছিল। কাপেলদের ক্ষেত্রে কম হয়, বা কোনো লেডিজ একা গেলে সেক্ষেত্রে কম হয়। আর ট্যাক্স মানে অনেক ছেলে গেলে সেক্ষেত্রে একটু বেশি লাগে। তো অনেক জায়গাতে কাপেলদের ফ্রিও থাকে। তো আমরা যেটাতে গেছিলাম পিঙ্ক এলিফ্যান্ট, ওখানে কাপেল মানে দুজনের মিলিয়ে 500 টাকা লেগেছিল আমাদের। আর তার মধ্যে ওরা 450 টাকা আমাদের যে কোনো কিছু খাবার বলো, সফট ড্রিঙ্কস বলো দিয়েছিল। হ্যাঁ, যে মানে যা কিছু খাওয়া দাওয়া সেখানে করা যেতে পারে 450 টাকার মধ্যে। তার বেশি করলে সেটা এক্সট্রা পেমেন্ট করতে হবে। এবার এইটা যেহেতু আমরা নিজেরা প্রথমবার একটা এক্সপিরিয়েন্স করার জন্য ঢুকেছিলাম, তাই আপনারা এটা স্কিপ করতে পারেন। এটা আমি খরচার মধ্যে ধরছি না, কারণ এটা এক্সট্রা খরচা, আমরা একটা এক্সট্রা খরচা করেছি। তাও আমার মনে হয় যে হয়তো করাটা উচিত, কারণ আপনারা একটা জায়গায় যাচ্ছেন, সেটা এক্সপিরিয়েন্স করার জন্য করতে পারেন। কিন্তু আমি ওটা বাজেটের মধ্যে ধরছি না, কারণ যারা অনেকেই আছে যারা এগুলো জায়গাগুলোতে যাবেন না, সুতরাং তাদের ক্ষেত্রে তো এগুলো খরচা হবে না, তাই আমি সেগুলো ধরিনি। এবারে চলে আসুন মানে হোটেলে চলে আসুন। হোটেলের ওখানে কিন্তু খাওয়া দাওয়া বিরিয়ানি 120 টাকায় পাওয়া যায়। একটু ঘুরলে ফিরলে কিন্তু সেখানে দেখতেই পাবেন যে হায়দ্রাবাদি বিরিয়ানি, স্টে লঙ্গার গেস্ট হাউস আছে, সেখানেও কিন্তু বাঙালি খাবার দাবার পাওয়া যায়। বাঙালি খাবার দাবার সেখানেও পাওয়া যায়। 120 টাকা, 2-3 কিলোমিটার হবে, হেঁটেই চলে যাওয়া যাবে। হয়তো 2-3 কিলোমিটার না, 1 কিলোমিটার মধ্যেই। এবারে এই সমস্ত জায়গায় আপনি খাওয়া দাওয়া করে নিতে পারেন। 120 টাকা, 140 টাকায় আপনি খাওয়া দাওয়ার কিন্তু পেয়ে যাবেন মাথা পিছু। পরের দিনকে আপনি বেরিয়ে পড়ুন পানাজির উদ্দেশ্যে।
মানে যেটা গোয়ার রাজধানী পানাজি, গোয়ার রাজধানী যেটা পানাজি, যেটা ওল্ড গোয়া বলে সেখানে। হ্যাঁ, ওল্ড গোয়া পানাজি। সেখানকার কি যেতে গেলে কি কি সাইট সিন করতে হবে সেটার আইডেন্টিটি বলছি। আপনি প্রথমে চলে যান, পাশেই ক্যান্ডোলিম বিচ আছে, চলে যান। ক্যান্ডোলিম বিচে 50 টাকা পার্কিং চার্জ নেবে। তারপরে চলে যান সিঙ্কুইরিম বিচ, সেখানেও 50 টাকা পার্কিং চার্জ নেবে। আর গোয়াটা ফোর্ট ওখানেই রয়েছে, দেখে নিন। তারপরে চলে যান হচ্ছে যেতে যেতে পড়বে অগাস্টিন টাওয়ার। এই অগাস্টিন টাওয়ারটা ওখান থেকে কিন্তু অনেকটা দূর আছে, মানে 22 কিলোমিটার। কিন্তু 22 কিলোমিটার আমি বারবার বলছি, যে কোনো জার্নি বলে মনেই হবে না যদি সাথে স্কুটি থাকে। 22 কিলোমিটার মানে 15 মিনিট, হয়তো 15-20 মিনিটের মধ্যেই আপনি 22 কিলোমিটার কিন্তু পৌঁছে যাবেন। অগাস্টিন টাওয়ার খুব সুন্দর, পাহাড়ের ওপরে দারুণ লাগবে ওটা, বেশ লম্বা, বেশ সুন্দর। ওখানে কোনো পার্কিং চার্জ নেই। তারপর সেখান থেকে ব্যাসিলিকা অফ বম জিসাস বিকেল 5টায় বন্ধ হয়ে যায়, তার মধ্যে কিন্তু যাবে। এখানে হয়তো পার্কিং চার্জ থাকতে পারে, আমরা গাড়ি রাখিনি বলে এটা আমরা বলতে পারছি না, হয়তো 50 টাকা পার্কিং চার্জ হবে। এরপরে ইমাকুলের চার্জ দেখে নিন, কোনো পার্কিং চার্জ নেই। ফন্টেনাস মানে রঙিন যে বাড়িগুলো, সেখানেও কিন্তু গাড়ি রাখা যায়, আশপাশে কোনো পার্কিং চার্জ নেই। এরপরে হচ্ছে মিরামার বিচ। মিরামার বিচে হয়তো পার্কিং চার্জ যায়নি আমরা, হয়তো পার্কিং চার্জ থাকতে পারে। এরপরে বলি ডোনা পাওলায় যাবেন। ডোনা পাওলাতে 100 টাকা কিন্তু মাথা পিছু 50 টাকা করে কিন্তু টিকিট রয়েছে, পার্কিং নেই বাট টিকিট রয়েছে ডোনা পাওলা। এটা ঘুরে আপনি চলে আসতে পারেন হোটেলে ব্যাক করে। হোটেল কিন্তু মানে পানাজি কিন্তু ইয়ে থেকে খুব বেশি দূরে নয়, ওই 22 কিলোমিটার 15-16 কিলোমিটার মতো হবে ওই জায়গা থেকে, কি আর একটু বেশি হবে, 20 কিলোমিটারই হবে। এখন আমরা কিন্তু ওখান থেকে আবার ক্যাসিনোয় ঢুকেছিলাম। ক্যাসিনোর ব্যাপারটা বলে দিই, সেই ক্যাসিনোয় কিন্তু 3600 টাকা কিন্তু আমাদের টিকিট লেগেছিল দুজনার, মানে পার হেড কিন্তু 2000 টাকা করে কিন্তু টিকিট ছিল। কিন্তু বাইরে দালালরা রয়েছে, তারা একটা কিউআর কোড দিয়ে দেবে, ফোনের মধ্যে ছবি তুলে নিতে বলবে, ওই কিউআর কোডটা নিয়ে ভিতরে দেখালে কিন্তু 200 টাকা করে লেস হয়ে যাবে। আমরা কিন্তু ন্যূনতমটাই বলছি, সব থেকে কম। আমরা ঢুকেছিলাম ক্যাসিনো ফ্রাইডে। সেখানে আমরা যে 3600 টাকা দিয়ে ঢুকলাম, সেখানে 500 টাকার করে আমরা ওখানে খেলতে পারবো, যে ক্যাসিনো গেম খেলতে পারবো। তাতে যদি টাকা উঠে আসতে পারে, না এলে তো আলাদা ব্যাপার। আর আনলিমিটেড খাওয়া দাওয়া, সেই সঙ্গে প্রোগ্রাম হচ্ছে, দেখা যাবে। এবার যারা লিকুয়ার খান তাদের জন্য, যারা ড্রিঙ্কস করতে মানে লিকুয়ার খাবেন, মদ খাবেন, তাদের জন্য কিন্তু 2 গ্লাস করে কিন্তু তার সঙ্গে মদও থাকছে। সেটা কোন ব্র্যান্ড আমি খাই না, সুতরাং আমি এটা বলতে পারবো না যে কি ব্র্যান্ড দেবে না দেবে, জানি না সেটা আমি। এবারে এই যে যখন ঢুকলেন, সন্ধ্যে 8টায় হোক 9টায় হোক যখন ঢুকলেন, সেখান থেকে ভোর 6টা পর্যন্ত কিন্তু ওখানে ক্যাসিনোয় থাকা যায়। এমনকি বাইরে বেরিয়েও আসা যায়, আবার ঢোকাও যায়। 6টা পর্যন্ত ভ্যালিডিটি, যতবার ইচ্ছা বেরোনো যাবে, ঢোকা যাবে। এই গেল ক্যাসিনোর কথা। ক্যাসিনোর টাকাটা আমি বাদ দিলাম, কারণ এটা আমাদের এক্সট্রা খরচা, এটা আপনারা নাও করতে পারেন। ক্যাসিনো না করলে ওই ক্রুজগুলো, ক্যাসিনো না করলে ক্রুজ আছে সেখানে, সেটা আমি ঠিক জানি না কত টাকা লাগে, 1000 থেকে 1500 হয়তো 1000 থেকে 1500 টাকা, সেটা আপনাদের ব্যাপার, সেটা এক্সট্রা খরচা আমি ধরলাম। মর্নিং ক্রুজ হয় একটা, ডিনার ক্রুজ হয় একটা, তো সেখানেও আপনারা ঘুরতে পারবেন। আচ্ছা, এটা গেল সেকেন্ড দিনের ট্যুরটা হয়ে গেল। পরের দিনকে বেরিয়ে পড়ুন একদম নর্থে যাওয়ার জন্য, এক্সট্রিম নর্থে, সেটা হচ্ছে কোয়েরিম বিচ। কোয়েরিম বিচটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমাদের, মানে নর্থের সব থেকে সুন্দর বিচ কিন্তু কোয়েরিম বিচটা লেগেছে। তাই আপনারা চেষ্টা করুন কোয়েরিম বিচটা কিন্তু যাওয়ার। 31 কিলোমিটার দূর আছে, কোয়েরিম বিচে চলে যাবেন। কোয়েরিম বিচে কোনো এন্ট্রি ফ্রি নেই, মানে পার্কিং চার্জ কিছু নেই। এরপরে আরাম্বল বিচে, খুব সম্ভবত আমার মনে পড়ছে না, আরাম্বল বিচটাই রাশিয়ান বিচ বলা হয়, যেটাই 20 টাকা করে খুব সম্ভবত পার্কিং চার্জ লেগেছিল, আমার ঠিক এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আরাম্বল বিচে কিন্তু ভালো লাগবে, ওগুলো বিদেশিরাই বেশি ভিড় করে, যেহেতু একটু ফাঁকা ফাঁকা, তাই জন্য বিদেশিরা ওই বিচে বেশি ভিড় করে। ওখান থেকে ভাগাটোর বিচ আর ওজরান বিচ একদম গায়ে চলে আসবেন, ওর পর তারপরে চলে আসবেন। সেখান থেকে চাপোড়া ফোর্ট আবার 30 টাকা পার্কিং চার্জ লেগেছিল। এরপরে আঞ্জুনা বিচ আছে, আঞ্জুনা বিচে 50 টাকা পার্কিং চার্জ, আর সেই সঙ্গে পাড়া রোডেও হচ্ছে 50 টাকা পার্কিং চার্জ। পাড়া রোড হচ্ছে নারকেল গাছের যে শাড়ি রয়েছে, সেখানে সিনেমা শুটিং হয়েছিল বলে জায়গাটা ভালো, খারাপ না। ওইটা কিন্তু ঘুরে দেখে এরপরে আপনারা চলে আসুন আবার হোটেলে। তাহলে সারাদিন সকাল সকাল বেরোন, দূরের ডিসটেন্সটা কভার করেছি, তারপর সেখান থেকে আস্তে আস্তে কাছে ব্যাকে এসেছি। সেইটা পুরোটা কভার করে আপনি হোটেলে চলে এলেন, একটুখানি রেস্ট করবেন, না ইচ্ছা করলে একটুখানি রেস্ট করে এবারে আপনি চলে যান ক্যালাঙ্গুটে বিচে স্নান করতে নেবেন। বিকেলের দিকে লাঞ্চটা আপনারা রাস্তাঘাটে করে নিতে পারেন। ভাগাটোর বিচের ঠিক আগেই কিন্তু যাওয়ার মুখে, কিন্তু ভাগাটোর বিচে যাওয়ার একটু আগে আপনারা তেমাতা রয়েছে একটা, খেয়াল করলে দেখতে পাবেন ওখানে কিন্তু একটা বাঙালি হোটেল রয়েছে, যেখানে আমরা খেয়েছিলাম। কারণ আমরাও তো খুঁজে বাঙালি খাবার ছাড়া খেতে পারি না, ওই জন্য বাঙালি খাবার কিন্তু আমরা ঠিক খুঁজে নিয়েছি। তো আপনারা যারা বাঙালি খাবার খাবেন মনে করবেন, তারা গুগল ম্যাপে কিন্তু লিখে রাখবেন যে বেঙ্গলি রেস্টুরেন্ট নিয়ার মি, তো ওরা গুগল ম্যাপে কিন্তু সাহায্যে আমরা একবার পেয়েছিলাম খুঁজে।
তো এইভাবে আপনি কাটাতে পারেন। এবার কালাঙ্গুটে বীজটাই হচ্ছে স্নান করার জন্য কিন্তু উপযুক্ত, বা বাগা বিচে। কালাঙ্গুটে বিচে যেহেতু থাকছেন, তাই প্রথম দিনকে কিন্তু পানাজি বেরোনোর আগে কিন্তু কালাঙ্গুটে বিচে স্নান করে নিতে পারেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না ঘন্টাখানে স্নান করে নিলে। বা ওই দিনকেও যদি সেকেন্ড দিনও মনে করেন চান করবেন, তাহলে সমস্ত ঘুরে এসে কিন্তু কালাঙ্গুটে বিচে এসে চান করুন। তারপরে হোটেলে একটু রেস্ট করে আবার বিচের ধারে যান, ঘুরুন, বাগা বিচ, টিটোস লেন, আপনি ওইটা পুরো আবার যেখানে খুশি ঘুরুন। স্যাক্সগুলোতে নাচানাচি হচ্ছে, ডিজে বাজছে, গান হচ্ছে, নাচুন, আনন্দ করুন, এনজয় করুন, আবার খাওয়া দাওয়া করুন। আমি কিন্তু খাওয়া দাওয়ার খরচাটা আমি ওই একবারই বলে দিলাম, ওই 120 টাকা, 140 টাকা, তার আশেপাশে বিরিয়ানি পাওয়া যায় 120 টাকা করে। ভাত খেতে গেলেও 140 টাকা, ওরকমই 19-20 পড়বে। মানে অনেকে হয়তো ভাবেন যে গোয়াতে গেলে বোধহয় খরচা বিরাট বেশি, একদমই কিন্তু তাই নয়। বরঞ্চ আমি বলবো দীঘাতেই এখন হোটেলের ভাড়া 3000, 3500, 4000 টাকা চাই, সেখানে কিন্তু ওখানে অনেক খরচা, সবকিছু ওখানে আয়ত্তের মধ্যেই আছে। একদমই তাই, সবকিছুই আমি বলবো আয়ত্তের মধ্যে। মধ্যে। যারা খান তাদের ক্ষেত্রে কম দাম, যারা ট্যাটু পছন্দ করেন সেটার ক্ষেত্রে ওখানে কমে 100 টাকা করে পার্মানেন্ট ট্যাটু স্টার্টিং বলছিল। মানে বিশ্বাস করুন কতটা কম, তার মানে সব জায়গাতে একটু দরদামটা করে নিতে হবে। কিন্তু পাফটা এনজয় করতে গেলেও মানে অন্যখানে আমাদের কলকাতার থেকে নিশ্চয়ই কমই লেগেছে, আমার ওখানে অনেকটাই কম লেগেছে। জানি না, সেটা আমার আইডিয়া নেই, আমি বলতে পারবো না যে সেগুলোতে কম লেগেছে কিনা। এরপরে যখন থার্ড দিন আপনারা বেরিয়ে পড়ুন হচ্ছে, ফার্স্ট দিন গেলাম না, সরি, ফোর্থ ডে হবে। ফোর্থ ডেটে আপনারা এবার বেরিয়ে পড়ুন সাউথ গোয়ার উদ্দেশ্যে। চেক আউট করে দিন হোটেল থেকে। এবার হোটেলে কিন্তু যখন খুশি ঢোকা যায়, বেরোনো যায়, কারণ গোয়াতে রাত্রিবেলায় যেহেতু ব্যাপার, রাত বলে যেহেতু ব্যাপার, তাই রাত্রিবেলা কিন্তু খোলা থাকে। এবার ধরুন একটা চেক আউট টাইম হয়তো সকাল 10টা আছে, আপনি সকালবেলা যত সকালে পারেন আপনি হোটেল ছেড়ে দিন, তাহলেই আপনার সুবিধা হবে, ভালো হবে সেটা। হোটেল ছেড়ে সোজা স্কুটি নিয়ে চলে আসুন মাঠগাঁও জংশন স্টেশনে। প্রথম কেন স্টেশনে আসতে বলছি, কারণ আপনার কাছে লাগেজ থাকবে। লাগেজগুলোকে আপনি মাঠগাঁও স্টেশনের ক্লক রুমে রেখে দিন, যেখানে পার ব্যাগ 35 টাকা করে কিন্তু নেবে, সারাদিন থাকবে, 24 ঘন্টার জন্য মাত্র 35 টাকা কিন্তু নেবে। ব্যাগে লক রাখতে হবে। তাও আমি বলি, আমার ছোট ব্যাগ ছিল, যে পিট ব্যাগ, স্কুলের ব্যাগের মতো, তাতে কিন্তু লক ছিল না। আর খাবার দাবার জিজ্ঞেস করবে যে খাবার দাবার আছে কিনা, খাবার দাবার রাখে না। শুকনো খাবার থাকলে আপনি তো ব্যাগের মধ্যে লক করে দিচ্ছেন, দেখতে তো পাবে না, বলবেন খাবার দাবার নেই। কারণ অনেক সময় কি হয় যে এমনি কোনো রান্না পচে গেল বা পিঁপড়ে এসে গেল, তার জন্যই কিন্তু ওরা জিজ্ঞেস করে খাবার দাবার ব্যাগে আছে কিনা। আপনি সে বলে দেবেন যে না, আমার খাবার দাবার নেই। খাবার দাবার থাকলেও আপনার কাছে থাকছে তো শুকনো খাবার, তাহলে অসুবিধার কিছু নেই, ওরা জানতেও পারছেন। আপনি ব্যাগে বন্ধ করে রেখে দিয়ে এবারে আপনি সোজা চলে যান পালোলেম বিচে। প্রায় 36 কিলোমিটার ডিস্টেন্স আছে ওখান থেকে, মাঠগাঁও স্টেশন থেকে পালোলেম বিচে যান। পালোলেম বিচে আপনার 50 টাকা পার্কিং চার্জ নেবে। পালোলেম বিচ থেকে কিন্তু কায়াকিং হয়, পালোলেম বিচেও কায়াকিং হয়, 200 টাকা করে মাথা পিছু নেয়। এছাড়াও ওখান থেকে কিন্তু বোট ছাড়ছে বাটারফ্লাই বিচে নিয়ে যাওয়ার জন্য, সেই সঙ্গে হানিমুন বিচটা ঘোরাবে, 2-1টা পাথর নাকি স্টোন ফোন দেখাবে। যাই হোক, সেখানে বোধহয় 500-600 টাকা করে বোধহয় মাথা পিছু নেয়। আপনারা বাটারফ্লাই বিচ যেতে চাইলে, যারা মনে করছেন বাটারফ্লাই বিচ যাবেন, আপনারা ওভাবে চলে যেতে পারেন। কিন্তু আমরা যেটা গেছিলাম তাতে আমাদের খরচা অনেকটা সেভ হয়ে গেল। আমরা গেছিলাম কিন্তু স্কুটি নিয়ে বাটারফ্লাই বিচে, কিন্তু রাস্তা প্রচন্ড খারাপ, মানে এতটাই, ওই রাস্তাটাই শুধুমাত্র এতটাই খারাপ, ভিতরে মানে জল জমে আছে, কাদা। বর্ষাকালে বোধহয় ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না, বোটেই যেতে হবে বর্ষাকালে। এমনি সময় বলে আমরা যেতে পেরেছিলাম, কিন্তু প্রচন্ড কাদা, সেই সঙ্গে মানে লাল, যেহেতু সুরকির মতন রাস্তা, ফলে লাল একদম কাদা, ফলে স্কুটি পিছলে পড়ে যাওয়ার মতন অবস্থা। ফলে যদি দুজন থাকেন কাপেল, পিছনের জনকে অবশ্যই খুব কাদার জায়গাগুলোকে নামিয়ে দিন। হেঁটে গেলেও এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হবে স্কুটি চালা। আমি কিন্তু এটা বলছি, আমি নিজে চালিয়েছি, আগে পার্কিং করে দিয়ে তারা হেঁটে গেছিল, অনেকেই করেছে, একটু আগে পার্কিং করে দিয়ে হেঁটে গেছিল। স্কুটি নিয়ে একদম চলে যান বাটারফ্লাই বিচের একদম কাছে গিয়ে, ওখান থেকে লাস্টে আপনাকে হাঁটতে হবে। বাটারফ্লাই বিচেও কোনো পার্কিং চার্জ কিন্তু লেগেছিল, সরি, বাটারফ্লাই বিচে 100 টাকা পার্কিং না, ওটা অ্যাকচুয়ালি বাটারফ্লাই ব্লিচ যাওয়ার জন্য পারমিশন লেগেছিল। একটা পারমিশন বলতে ওখানে দাঁড়িয়ে থাকবে সিকিউরিটি, ওখানে 100 টাকা করে নেয়, পার স্কুটি পিছু 100 টাকা করে নিয়ে নেবে। হয়তো মাথা পিছু হয়তো দুজন আছে কিনা জানি না, তাই জন্য 100 নিয়েছিল, 50 করে কিনা জানি না। যাই হোক, 100 টাকা নিয়েছিল। পুরো স্কুটি নিয়ে চলে যাওয়া যায়। যারা গাড়িতে যায় তারা খানিকটা যাওয়ার পর গাড়ি রেখে, ওদের জিপ আছে, সেই জিপে করে যেতে হবে, নাহলে হেঁটে যাওয়া যেতে পারে, আর নাহলে জিপে। হেঁটে গেলে আবার বেশ খানিকটা, তার জন্য জিপে করেও যেতে পারবেন, কারণ স্কুটি নিয়েও তেমন জোরে তবে বাটারফ্লাই বিচ কোনোভাবেই, রাস্তা যতই খারাপ হোক, কোনোভাবেই বাটারফ্লাই বিচ মিস দেওয়া যাবে না। ওটাই হচ্ছে কিন্তু গোয়ার সেরা জায়গা, ছোট্ট বিচ, ওটাই হচ্ছে সেরা জায়গা। ওখানে সময় কাটিয়ে এরপরে আপনারা চলে আসবেন হচ্ছে আগন্ডা বিচে। আগন্ডা বিচেও কোনো পার্কিং চার্জ আমাদের লাগেনি, কোন জায়গায় বাইক রেখেছিলাম অন্যদিকে রাখলে হয়তো স্কুটিতে লাগতেও পারে, জানি না। মোট কথা পার্কিং চার্জ আমাদের লাগেনি। এরপরে মানে যেহেতু
পালোলেম বিচটা সবার লাস্টে ছিল, আমরা কিন্তু ওই দিক থেকে চলে গেছি পালোলেম বিচ, এবার ওই দিক থেকে কিন্তু দেখতে দেখতে কিন্তু আমরা ফিরছি। এবারে এখানে কোলা বিচ, কোলা বিচে কিন্তু কায়াকিং হয়। কোলা বিচে ওটাও কিন্তু বেশ খানিকটা একটুখানি জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে, লাল সুরকির জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে একটুখানি, বেশি নয়, ওটা বাটারফ্লাই বিচের মতন অতটা নয়, বা রাস্তা অতটা খারাপও নয়। এবারে ওখানে কিন্তু কায়াকিং হচ্ছে। কায়াকিংয়ে মাথা পিছু চাইবে কিন্তু 800 টাকা করে পার হেড, মানে 800 1600 টাকা। সেটা কিন্তু আপনারা বার্গেনিং করবেন, 400 টাকা দেবো, মানে মাথা পিছু 200 টাকা করে, মাথা পিছু 200 টাকা করে কিন্তু বলবেন 400 টাকা দেবো, এবং 400 টাকা দিয়ে আপনারা আধ ঘন্টার জন্য নেবেন। ওরা কিন্তু বলবে যে 1 ঘন্টা, হ্যাঁ খুব জোর হলে 45 মিনিট, তাও নয়, কারণ ওরা বলবে যে 1 ঘন্টা ধরে আপনি যান, ওর ভিতরে অনেক কিছু আছে, এ আছে সে আছে, একদমই কিছু নেই ভিতর দিকে, ঠিক আছে, জাস্ট কায়াকিংটা একটু মজার জন্য এটা করতে পারে, নাও করতে পারে। আমি কিন্তু স্কিপ করছি কারণ এগুলো এক্সট্রা, আপনাদের মন নাও চাইতে পারে, তাই জন্য আমি এক্সট্রা স্কিপ করছি, এটা সেই জন্য আমি তাও বলে দিচ্ছি বিষয়টা, যে কায়াকিংয়ে কিন্তু আধা ঘন্টা মানে অনেক, ওই আধা ঘন্টা কায়াকিং করতে গিয়ে কিন্তু হাত ব্যথা হয়ে যাবে আপনাদের, তার জন্য কিন্তু আর দেখার মতন বিশেষ কিছু নেই, কিন্তু করতে ভালো লাগছে, তার জন্য কিন্তু আধা ঘন্টায় যথেষ্ট, তার জন্য বলবেন 400 টাকা দেবো। তাতেই দেখবেন একটু দর কষাকষি করতে করতেই দেখবেন ওরা 400 টাকা দিয়ে আধা ঘন্টায় রাজি হয়ে যাবে, 400 থেকে 500 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। এরপরে চলে যাবেন কাবো দে রামা ফোর্ট। কাবো দে রামা ফোর্টে কিন্তু একটা আই কার্ড লাগে, যেটা আই কার্ডের নাম্বারটা ওরা লিখে রাখে, সেই আই কার্ডটা দেখিয়ে কিন্তু ঢুকতে হবে। বোধহয় 5টা কি 5:30 পর্যন্ত বোধহয় লাস্ট এন্ট্রি হয়। সেই কাবো দে রামা ফোর্ট দেখুন, সেই সঙ্গে কাবো দে রামা ফোর্টের নিচেই কিন্তু পেবেল বিচ আছে, সেটাও কিন্তু অবশ্যই যাবেন, খুব সুন্দর বিচ। আর যদি সময় থাকে তাহলে কাবো দে রামা বিচে যান, আমরা যাইনি, কাবো দে রামা বিচটা কিন্তু খুব সুন্দর, যদি সময় থাকে, ওই জন্য বললাম সকাল সকাল বেরিয়ে যাবেন, তাহলে সবকিছু কিন্তু ঘুরতে পারবেন। তাহলে কাবো দে রামা বিচটাও পারলে দেখে নিন। আর একটা বিচ বলবো, সেটা হচ্ছে বেতুল বিচ। এই বিচটা আমাদের যাওয়া হয়নি, খুব সুন্দর বিচ, বেতুল বিচটাও কিন্তু মিস করবেন না, বেতুল বিচটাও কিন্তু চলে যাবে। এরপরে হয়ে গেলে আপনাদের আর একটা জায়গায় পড়ে থাকলো, সেটা হচ্ছে কোলভা বিচ। কোলভা বিচটা হচ্ছে মাঠগাঁও স্টেশনের কাছে, যেহেতু আপনারা ওই দিক থেকে দেখতে আসছেন, এরপরে আপনারা চলে আসুন কোলভা বিচ। প্রায় 30-35 কিলোমিটার মতন ডিস্টেন্স পড়ে যাবে কিন্তু কাবো দে রামা বা ওইগুলো দেখে আসতে গিয়ে। তাহলে একবার আপনারা চলে আসুন কোলভা বিচে। কোলভা বিচের কাছেও কিন্তু বাঙালি রেস্টুরেন্ট আছে, বেঙ্গল কিচেন বা বেঙ্গলি কিচেন বলে, একদম কোলভা বিচ ঢোকার আগেই কিন্তু আপনারা ওখানে পেয়ে যাবেন বাঙালি খাবার দাবার, ভালো খাবার দাবার কিন্তু 140 টাকাতেই আপনারা পেয়ে যাবেন। ওখানে খাওয়া দাওয়া করে নিন যারা বাঙালি খাবার খাবেন মনে করছেন, আর যারা সাউথ ইন্ডিয়ান খেতে পারবেন, ইডলি ধোসা, তাদের তো কোনো ব্যাপারই নয়, যে কোনো দোকানে আপনারা সব জায়গাতেই অপশান পাবেন, খেয়ে নিতে পারেন। ওইটা দেখুন, দেখে এইবারে আপনার হাতে যদি সময় থাকে, আপনি স্কুটি কিন্তু বলেছেন ওই দিন ফেরত দেবেন রাত্রির 8টার পর থেকে দিলে আবার 100 টাকা করে চার্জ হয়ে যাবে। তাই মোটামুটি ওখান থেকে আর 7.5-8 কিলোমিটারের মধ্যেই হচ্ছে মাঠগাঁও স্টেশন। তাহলে 7.5-8 কিলোমিটার রাস্তায় কতক্ষণ লাগবে? ওই রাস্তায় আধা ঘন্টাও লাগবে না, 15-20 মিনিট লাগবে। আপনি 7:30 নাগাদ ওই কোলভা বিচে সময় কাটিয়ে এবার আপনি বেরিয়ে আসুন। হাতে সময় থাকলে কোলভা বিচেই সময় কাটান, হোটেল আসবেন কেন আপনি স্টেশনের দিকে। এবারে গাড়ি নিয়ে আপনি চলে আসুন, স্কুটি নিয়ে এসে আধা ঘন্টা আগে ওদেরকে ফোন করে দেবেন যে আমি স্কুটিটা ফেরত দেবো। ওই স্টেশনের কাছেই বা স্টেশনের আশপাশেই দেখবেন ওরা সব থাকবে, বা ওরা ঠিক চলে আসবে। এলে ওরা গাড়িটা আপনার ভালো করে চেক করে নেবে যে গাড়িতে কোনো স্ক্র্যাচেস করেছেন কিনা। তার জন্য কিন্তু স্কুটি যখন বুক করবেন তখন কিন্তু অবশ্যই স্কুটিটার ভালো করে ভিডিও করে রাখবেন সব দিকে। স্কুটি এমনকি হেলমেটটারও ভিডিও করে রাখবেন, যে কন্ডিশনে আপনি নিচ্ছেন সেই কন্ডিশনটার ভালো করে সব দিকটা ভিডিও করে রাখবেন, কোথায় কি দাগ আছে না আছে সব দিকটা করে রাখবেন। তাহলে ওরা পরে আর কোনো ঝামেলা করতে পারবে না। এবারে আপনি যেই দেবেন ওরা আই কার্ড এবং 1000 টাকা ফিরিয়ে দেবে। এবারে আপনি 8টার সময় যদি স্কুটি দেন, তাহলে এবার 9টার সময় রিটায়ারিং রুম কিন্তু বুকিং করা আছে আগে থেকে, মানে আমরা যেটা করেছিলাম। তাহলে লাগেজটাকে নিয়ে আমার বই টানাটানির দরকার নেই, লাগেজ আমার ক্লক রুমে তো আছে থাক। ঠিক 9টার আগে আমরা ক্লক রুম থেকে লাগেজটা নিলাম, লাগেজটা নিয়ে চলে গেলাম রিটায়ারিং রুমে। এবং দুর্দান্ত রিটায়ারিং রুম। ওই জন্য বলছি যেদিন টিকিট কাটবেন সেদিনকেই রিটায়ারিং রুমটা বুক করবেন, নাহলে কিন্তু পাবেন না। সংখ্যা হয়তো 4টে কি 5টা আছে হয়তো, তাহলে পাবেন না। তাহলে রিটায়ারিং রুমটা যখন বুকিং হয়ে গেল, এবার রিটায়ারিং রুমে আপনি উঠে গেলেন, রাত্রিরে সুন্দর রেস্ট করে নিন রিটায়ারিং রুমে, একদম দুর্দান্ত ঘুমও হয়ে যাবে। আর রিটায়ারিং রুম আবার এসি ছাড়া হয় না বোধহয় ওখানে খুব সম্ভবত, তাহলে এসি নিতে হবে, ওটা এবার চালান না চালান আপনার ব্যাপার। রিটায়ারিং রুমটা আমি বললাম পড়েছিল 1032 টাকা। এবারে আপনি পরের দিন সকালবেলায় ঠিক 7টার সময় ওই মাঠগাঁও স্টেশন থেকেই আবার কিন্তু অমরাবতী এক্সপ্রেসটা ধরে নিন। টাইম হচ্ছে সকাল 6:55। তাহলে আপনি 6টায় রুম ছেড়ে দিচ্ছেন, একটু নিচে নামলেন, স্টেশনের মধ্যেই তো একটু ব্রেকফাস্ট করে নিলেন, একটু চা খেয়ে নিলেন, করে টোরে নিলেই আপনার কিন্তু মোটামুটি 45 মিনিট 1 ঘন্টা সময় প্রায় কেটে গেল। এবারে আপনি ট্রেনে উঠে পড়ুন।
ট্রেনে উঠে আবার একই বললাম, আপনার কাছে যে খাবার আছে চেষ্টা করুন ওই খাবারগুলোকে খাওয়ার। তার কারণ হচ্ছে ওই আবারও বলছি, বাইরের খাবার খেয়ে কিন্তু কেউই সন্তুষ্ট নয়, শুধু পয়সাটাই জলে যায়। তাহলে এবার এসে আপনি এবার নামুন সাঁতরাগাছি বা শালিমার, এবার এখান থেকে আপনি বাড়ি চলে যান, কোনো অসুবিধা নেই। তাহলে মোটামুটি যে আমি প্ল্যানটা বললাম বা আমরা যেভাবে ঘুরেছি, তাতে এবার খরচার হিসাবটা আমি আরেকবার আপনাদের কাছে সুন্দর করে পড়ে শুনিয়ে দিচ্ছি। ট্রেনের ভাড়া হচ্ছে 800 টাকা করে, 4টে ট্রিপ, দুজন যাবো আসবো 3200 টাকা। হোটেলে 1200 টাকা করে 3 দিন, 3600 টাকা। হোটেলে চেক আউট করছি আমরা 6 তারিখে করলাম, চেক ইন করলাম, সরি চেক আউট করলাম 9 তারিখে। এবার আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন এবং এই টাইমটায় গেলে কিন্তু সবচেয়ে ভালো। আর একটা বিষয় আমি বলে দিই, আপনারা অমরাবতী এক্সপ্রেস বোধহয় খুব সম্ভবত সপ্তাহে 4 দিন যায়, আপনারা শনিবার দিন রাত্রিরে ট্রেনটায় উঠবেন। শনিবার দিন রাত্রির ওই 11টা 15 যখন ছাড়ে, ওই দিনটা বেছে নেবেন। শনিবারটা কেন বেছে নেবেন? আপনি গিয়ে পৌঁছচ্ছেন সোমবার, আবার ঠিক আপনার এই ট্যুরটা পুরো কমপ্লিট করে আপনি শুক্রবার দিন ট্রেনে উঠে যাচ্ছেন সকালবেলা। তাহলে উইকেন্ডটা পড়ছে না। তাহলে কি হলো, আপনাকে শনিবার রবিবার, কোনো শনিবার রবিবার আপনি গোয়ায় থাকছেন না। আর শনি রবিবার গোয়ায় থাকলেই জানবেন খরচা বেশি, সবকিছু একটু বেশি হয়, সবকিছুর দাম কিন্তু ওরা বাড়িয়ে দেয়। শনি আর রোববারটা স্কুটির ভাড়াও বেশি চাইবে, সবকিছুর দাম কিন্তু বাড়িয়ে দেবে। তাহলে এর জন্য এই ডেটটাকেই আপনি বেছে নিন, মানে বারটা বেছে নিন যে শনিবার দিন ট্রেনে উঠবেন, সোমবার দিন পৌঁছবেন, আর ওখান থেকে শুক্রবার দিন সকালবেলা ট্রেনে উঠবেন, আপনি শনিবার দিন মানে রাত্রি প্রায় 12টার সময় এসে নামবেন। এইবারে হোটেল বললাম 3600 টাকা, রিটায়ার্নিং রুম ওই 1032 টাকা মতন। আচ্ছা, এবার হচ্ছে আপনি যে খাবার দাবারটা বাড়ি থেকে নিয়ে যাওয়ার কথা আমি বললাম, মানে আমরা যেটা করেছিলাম, মুড়ি চিড়ে ছাতু এগুলো খেতে প্রায় 500 টাকা, মোটামুটি কেনাকাটা করতে বেশ কিছুটা নিয়ে যেতে প্রায় 500 টাকা খরচা হচ্ছে, আমি 500 টাকাই ধরলাম। স্কুটি 1600 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে স্কুটির পেট্রোল কিন্তু আমি বলেছিলাম একবার 450 টাকার পেট্রোল ভাড়ার কথা আমি প্রথমে বলেছিলাম, আরেকবার বলা হয়নি, পরে কিন্তু আমরা বোধহয় বাকি আরো 300-350 টাকার পেট্রোল কিন্তু আরো ভরতে হয়েছিল। মানে 800 টাকার মতন পেট্রোল ভরলে আপনি পুরো গোয়া চষে দিতে পারবেন, যেটা আমরা করেছি। তাহলে পেট্রোল গেল 800 টাকা। এবারে যে পার্কিং আর বিভিন্ন জায়গায় যে টিকিট আছে, দোড়া পাওয়ালার টিকিট আছে, এইসব যে টিকিট আছে বা বাটারফ্লাই বিচে যাওয়ার টিকিট আছে বা পার্কিং আছে, সেখানে 550 টাকার মতন খরচা আছে। সেটা 19-20 বাড়তে পারে, 100-150 টাকা এদিক ওদিক হতে পারে, কারণ কিছু জায়গায় হয়তো আরও পার্কিং চার্জ লাগতে পারে, যেটা হয়তো আমরা যাইনি বা অন্য কোনো জায়গায় গাড়ি রেখে দিয়েছিলাম হয়তো। তবে আরেকটা কথা বলি, গাড়ি কিন্তু পার্কিং থাকলে পার্কিংয়েই রাখবেন, চেষ্টা করবেন না যে পার্কিংয়ের বাইরে পয়সা বাঁচানোর জন্য রাখবো। তাহলে কি হবে, গাড়িতে কোনো রকম স্ক্র্যাচেস হয়ে যেতে পারে বা কোনো রকম কিন্তু সমস্যা হতে পারে, বা পুলিশ হয়তো এসে ঝামেলা করলো বা কিছু ব্যাপার হলো। সেটা বলছি, গাড়ি কিন্তু পার্কিং থাকলে 50 টাকা পার্কিং চার্জ লাগুক, জানি এটা গায়ে লাগছে 50 টাকা পার্কিং চার্জ, কিন্তু পার্কিংয়েই কিন্তু রাখবে। এরপরে ক্লক রুমে আমি ধরে নিলাম যদি আপনাদের খানতিনেক ব্যাগ তো মোটামুটি থাকবে, তাহলে 105 টাকা ক্লক রুমে যাবে, 35 টাকা করে পার ব্যাগ। এবার হচ্ছে খাওয়া দাওয়া। ওখানে যে খাওয়া দাওয়া আমি যেরকম বললাম 120 টাকা বা 140 টাকা হিসাবেও যদি ধরা হয়, তাহলে এ বেলায় 300 ও বেলায় 300, মানে মাথা পিছু এক একজনের হচ্ছে মানে দুজনার এ বেলায় 300 ও বেলায় 300 কিন্তু খাওয়া দাওয়া কিন্তু হয়ে যাবে অনায়াসে। মানে টুকটাক বাদ-বাকি খাবারগুলো আপনার কাছে রাখা খাবার থেকেও করতে পারেন, বা হয়তো এবার আপনার ব্যাপার। কাছে রাখা, আমরা যেমন কাছে রাখা খাবারই করেছিলাম, তার কারণ হচ্ছে বাইরে কোথায় খাবো সেখানে সময় লাগবে, তাহলে ঘোরার সময়টা কমে যাবে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ঘোরা, তার জন্য বলছি নিজের কাছে যে খাবারটা আছে, দুবার ভালো খাবার খেলেন দুপুরে রাত্রে, আর বাকি যে আপনাদের কাছে যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলোতে টিফিনটা বা এগুলো করে নিয়ে আপনারা খেতে পারেন। কাসিনোতে যেদিনকে যাবেন ওদিনকে কাসিনোতেই রাত্রিবেলা আপনি খেতে পারবেন, এরকম হ্যাঁ যদি যান সেক্ষেত্রে। আর এই খাওয়া দাওয়াটা আমি ধরেছি 2100 টাকা। কেন 2100 টাকা ধরেছি? কারণ ধরুন যেদিন গেলেন সেদিনকে তো একবেলা খেতে লাগবে, রাত্রিটা শুধুমাত্র রাত্রিটা কালাঙ্গুটে পৌঁছেছেন, হোটেলে থাকছেন একবেলা, সেদিনকে ধরলাম 300 টাকা, আর বাকি যে 3 দিন আপনারা ওখানে গোয়াতে থাকছেন সাথে, সেগুলোতে আমি 600 টাকা করে ধরলাম। তাহলে 8 3 6 1800, আর এদিকে হচ্ছে 300 টাকা, 2100 টাকা খাওয়া দাওয়ায় ধরেছি। এরপর হচ্ছে ট্রেনের খাবার দাবার। দেখুন ট্রেনে আমি বললাম যে নিজের কাছের খাবার দাবার খেতে, তবু জল কিনতে হবে, ঠিক আছে, হয়তো টুকটাক হয়তো এটা ওটা উঠলো, আপনাদের একটু ইচ্ছা করলো, সেক্ষেত্রেও হয়তো খেলেন, যাওয়া আসা মিলিয়ে 700 টাকা আমি ধরলাম। ধরলে হচ্ছে 14,200 টাকা মতন আপনাদের হিসাবে আসছে। তাহলে দেখুন 14,000 টাকায় কিন্তু গোয়া ঘোরা যায়। আমি এক্সট্রা খরচাগুলো বাদ দিয়ে বলছি, 14,000 টাকায় কিন্তু তাহলে এক কাপেল কিন্তু গোয়া ঘুরে আসা যায়। অনেকেই ভাবে গোয়া মানেই হয়তো 50,000 60,000 70,000 টাকা কি লাখ টাকা খরচা, একদমই বাজে কথা, একদমই বাজে কথা। দামি জিনিসও যেমনি আছে তেমনি সস্তার জিনিসও আছে, আপনাকে শুধু খুঁজে নিতে হবে।
এই জন্যই আমি কিন্তু এই ভিডিওটা করলাম, যেহেতু আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে একটা গাইডেন্স আমি দেবো বা খরচের হিসাব আমি বলে দেবো, তার জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি। কারণ আমরা কিন্তু কোনো ট্রাভেল ব্লগার নই যে ট্রাভেল ব্লগ করে আমরা দেখাবো, তাই ট্রাভেল ব্লগার নই, আমরা নিজেদের মতন ঘুরেছি, সেই ব্লগগুলো আমরা জাস্ট চ্যানেলে পোস্ট করেছি, চাইলে সেই ব্লগগুলো আপনারা কিন্তু দেখতে পারেন। এর বাইরে যদি কেউ ক্যাসিনো, এর বাইরে এবার যদি ক্যাসিনোয় কেউ যায় তাহলে তার 3600 টাকা খরচা হচ্ছে ক্যাসিনো। নাইট ক্লাবে যদি যায়, যেটা আমরা বললাম যে টিচার্স লেনে নাইট ক্লাবে আমরা ঢুকেছিলাম 500 টাকা, আর কায়াকিংটাও যদি করে 500 টাকা, তাহলে এই এক্সট্রা যে খরচা 4600 টাকা, এইটা যদি আরো ধরা হয় তাহলে আরো বেশি খরচা হবে। সেটা ধরলে সেই সঙ্গে এবার আপনারা যদি কিছু কেনাকাটা করেন তাহলে আরো বেশি খরচা। তাহলে আমি বলতে চাইছি যে এই এবার আপনারা অনেক ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি যদি করেন সেগুলো এক্সট্রা খরচা, তাই আমি এক্সট্রা খরচাগুলো বাদ দিয়ে বলছি, যাদের গোয়া যাওয়ার স্বপ্ন কিন্তু হয়তো ভাবছেন খরচার জন্য যেতে পারছি না, যে অত খরচা করতে পারবো না, 50,000 60,000, তাদেরকে বলবো আপনারা 16 থেকে 17,000 টাকা হাতে রাখুন, কারণ এক্সট্রা টাকা তো কিছু হাতে রাখতেই হয়, নিয়ে অনায়াসে গোয়া চলে যান, গোয়া ঘুরে চলে আসুন। তাহলে এই ছিল আমাদের গোয়া সংক্রান্ত ভিডিও। যদি কিছুটা ইনফরমেটিভ লাগে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অনেকক্ষণ ধরে বক বক করলাম, কারণ আমরাও চাই যে আপনারাও ভালোভাবে ঘুরতে পারেন, আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন, ভালোভাবে ঘুরে আসতে পারেন, সেটাই আর কি আমাদের ইচ্ছা, তার জন্যই আমরা এই ভিডিওটা করলাম। তো ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা সবসময় তো ঘোরার ভিডিও বা ব্লগ দেবো না, নর্মাল ব্লগ দেবো, সেগুলো চাইলে আপনারা দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।